সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান। স্যার, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই এই শরণার্থী, এখন সারা বিশ্বের যে শরণার্থীদের যে তাদেরকে কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না, এই যে একটা অবস্থায় আমরা দেখলাম যে একটি ছবি পুরো চিত্র পাল্টে দিয়েছে শরণার্থীদের নিয়ে। যে প্রথমে হচ্ছে কেউ তাকে নিবেই না, জল জমিন কোথাও তাদের ঠাঁই হবে না, কিন্তু সেই জায়গা থেকে এখন ওই একটা ছবি দিয়ে পুরো বিশ্ব আলোর। আপনি দেখবেন, আপনি ঠিকই বলেছেন, আইলান কুর্দি নামের যে বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা ছেলে, তার মৃতদেহ সমস্ত বিশ্বকে, আমি বলবো যে বিশ্বকে বদলে দিল। এবং যে ব্রিটিশের প্রাইম মিনিস্টার ক্যামেরন মাত্র 216 জন শরণার্থীকে নিয়েছিল, সেই ক্যামেরন বলতে বাধ্য হয়েছে যে আইলানের স্মৃতি আমার অনেক দিন আমার মনে জাগরিত থাকবে, এবং 4000 লোক সে নিতে রাজি হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এই রকম যে সমস্ত ইউরোপে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে এখন যাচ্ছে আমি বলবো। এবং এই যে শরণার্থীদের প্রবেশ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনোই ইউরোপের দেশগুলো এই শরণার্থী সমস্যার সংকট হয়নি। এমনকি আমি নিজে এখানে দীর্ঘদিন আমি কাটিয়েছি জার্মানিতে, এবং আমি দেখেছি যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন ঘটে, তখন মানুষের একটা প্রত্যাশা ছিল যে ব্যাপক সংখ্যক মানুষ হয়তো পশ্চিমে যাবে, জার্মানিতে যাবে। তখনও কিন্তু মানুষ এভাবে আসেনি। কিন্তু এখন যেভাবে মানুষ যাচ্ছে, ইভেন কি আফগানিস্তান যুদ্ধের সময়ও গেছে মানুষ, গেছে এদিক থেকে ওদিক থেকে মানুষ গেছে, কিন্তু এইভাবে শরণার্থী ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে মানুষ ডেসপারেট হয়ে কাঁটাতারের বেড়ার ক্রস করে জঙ্গলে দিয়ে, আজকে আমি বিবিসি শুনছিলাম যে এক ভদ্রলোক বলছিলেন যে তিনি 9 দিন, সেখানে এখন শীত পড়া শুরু করেছে, 9 দিন জঙ্গলে কাটিয়েছেন এবং তারপর চেষ্টা করছেন জার্মানি যাওয়ার জন্য। জার্মানি তো উদার একটা দেশ, তারা গ্রহণ করতে রাজি হয়েছে, কিন্তু অন্য দেশগুলো এখন রাজি হয়নি। আপনি খেয়াল করবেন, হাঙ্গেরি বলেছিল এগুলো মুসলমানকে তারা নেবে না। ওই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আপনি দেখবেন ইউরোপের দেশগুলোর মধ্যে 28টা দেশ নিয়ে তো আপনার ইউরোপীয় ইউনিয়ন, এই 28টি দেশের মধ্যে আবার ডিভিশন হয়ে গেছে। পশ্চিম ইউরোপ যেগুলো, বিশেষ করে জার্মান এবং ফ্রান্স, তারা কিছুটা সফট টুয়ার্ডস, ফ্রান্স এবং জার্মানি এটা সফট শরণার্থীদের ব্যাপারে। কিন্তু যারা একসময় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শে পালিত ছিল, তারা এখন নিতে চাচ্ছে না। যেমন হাঙ্গেরি নিতে চাচ্ছে না, স্লোভাকিয়া নিতে যাচ্ছে না, চেক নিতে যাচ্ছে না। এবং আপনি ঠিকই বলেছেন, হাঙ্গেরির প্রাইম মিনিস্টার ঠিকই বলছেন যে আমরা মুসলমানদেরকে নেব না। এবং আপনি চেক রিপাবলিকের প্রধানমন্ত্রীর একটা কোটেশন আমি পেয়েছি, একটা স্টেটমেন্ট আমি পেয়েছি, উনি সেখানে বলছেন যে এই মুসলমানরা এসে আমাদের দীর্ঘদিনের যে কালচার, মানে খ্রিস্টীয় সভ্যতা, এটাকে তারা ধ্বংস করে দেবে, সুতরাং তাদেরকে নেওয়া যাবে না। ফলে ইউরোপ কিন্তু এই মুসলমানদের ব্যাপারেও ডিভিশন হয়ে গেছে। কিন্তু তারা একটা জিনিস, একটা সত্য তারা লুকিয়েছে, এই যে এত ব্যাপক সংখ্যক অভিবাসী ওখানে গেছেন, শরণার্থী সেখানে গেছেন, সবাই কিন্তু মুসলমান না। সিরিয়া থেকে যারা গেছে একটা অংশ কিন্তু তারা মুসলমান না, মুসলমানের বাইরেও তারা অংশ গেছে। এখন প্রশ্নটা হচ্ছে এই ইউনিয়নকে এবং ইউরোপের দেশগুলোকে এই শরণার্থীদের দায়ভার নিতে হবে। কারণ এই যে ফলশ্রুতিতে আজকে সিরিয়া তৈরি হয়েছে, এবং তার মূল দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। এই জায়গাতে আমি আসতে যাচ্ছিলাম স্যার, যে শরণার্থী আপনি যেটা বললেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা আফগান যুদ্ধের সময় বা আফগানিস্তানের অস্থিরতার সময় এত শরণার্থী তৈরি হয়নি। বিশ্ব এখন শরণার্থীদের কি বলবো, চিৎকার বলেন, ক্রন্দন বলেন, যাই বলেন, তাতে একদম ভারী হয়ে আছে। অ্যাবসলিউটলি এটা একটা, আমি তো বলবো যে এইটা শুধুমাত্র এই যে সিরিয়ার ক্রাইসিসটা নিয়ে এখন একটা সমস্ত বিশ্বেই একটা কিন্তু এই শরণার্থী সংকট তৈরি হয়েছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জাতিসংঘের যে মহাসচিব বান কি মুন এই সেপ্টেম্বর মাসে একটা কনফারেন্স ডেকেছেন জাতিসংঘে। ফলে এই বিষয়টা একটা ইস্যু হয়ে থাকবে, এবং আমি ঠিক জানি না এর সমাধানটা কি হবে। তবে একটা জিনিস আমি বুঝি যে এই শরণার্থীরা যেহেতু পশ্চিম ইউরোপে ঢোকা শুরু করেছে এবং রাষ্ট্রগুলো কিছুটা নমনীয় হয়েছে, তারা গ্রহণ করছে, ফলে
আরো কিন্তু শরণার্থী আসবে যারা এখন বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে আছে, আপনার লেবাননে আছে, তুরস্কে আছে, জর্ডানে আছে। এরা কিন্তু আবার সেই ভূমধ্যসাগর ক্রস করবে, মেডিটেরিয়ান ক্রস পাড়ি দিবে, মেডিটেরিয়ান ক্রস করে তারা ঢোকার চেষ্টা করবে। ফলে একটা যদি নীতি গ্রহণ করা না হয়, যদি সিরিয়াতে যুদ্ধ বন্ধ করা না যায়, আমার ধারণা শরণার্থী স্রোত থামানো যাবে না। এর ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দ এবারই জাতিসংঘের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 70 বছরের, এবং আমার ধারণা এখানে এই বিষয়টা আরো ব্যাপক আলোচনা হবে এবং জাতিসংঘে একটা সিদ্ধান্ত আসতেই হবে যে শরণার্থীর এই স্রোত, এর পেছনের কারণ, এটাকে বন্ধ করা না গেলে একটা হোল ইউরোপের মূল জায়গাটা আসতে হবে। এবং আপনি এটা খেয়াল করবেন যে এটা দিয়ে কিন্তু একটা সংকট তৈরি হবে ভবিষ্যতে। ইউরোপের দেশগুলো মানবিকতার কারণে এখন এদেরকে গ্রহণ করেছে, কিন্তু এটা কিন্তু একটা সংকট তৈরি হতে পারে এবং যার কিছু কিছু আলামত আমি দেখছি। আপনি খেয়াল করেছেন যে জার্মানিতে শরণার্থী ক্যাম্পে আগুন লাগানো হয়েছে এবং একজন পার্লামেন্ট সদস্যের গাড়িতে, যিনি লিঙ্কের দলের সদস্য, তার গাড়িতে আগুন দেওয়ার ভয় অশান্ত হয়ে উঠতে পারে ইউরোপ। আমার ধারণা যে আগামী 3-4 বছর পর যখন এই শরণার্থী সংকটটা আরো ব্যাপক আকারে প্রকাশ পাবে, তখন কিন্তু ইউরোপ আবার মুসলিম দেশগুলোকে গ্রহণ করছে, এই যে উন্নত দেশগুলো আছে। এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন এবং বিষয়টা ইতিমধ্যে আলোচিত হচ্ছে। কিছু কিছু মুসলিম দেশ গ্রহণ করেছে। যদি আমি ওইভাবে বলি যে সিরিয়ার সীমান্তে তুরস্কতে এখন প্রায়, আমার জানা মতে প্রায় 8 লাখ সিরিয়া শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে। লেবানন, যেটা ছোট্ট দেশ, জনসংখ্যা খুব বেশি না, সেখানে প্রায় 1 মিলিয়ন, মানে 10 লাখের উপরে মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু আমরা যাদেরকে ট্রেডিশনাল মুসলমান দেশ বলি, যেমন সৌদি আরব, যেমন কুয়েত, যেমন ইউনাইটেড আরব এমিরাত, এরা কিন্তু একজন শরণার্থীকে তারা গ্রহণ করেনি। ফলে এই বিষয়টা কিন্তু এক ধরনের প্রশ্নের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়েছে যে কেন এই আরব দেশগুলো গ্রহণ করলো না। মানে সেই প্রশ্নের উত্তর কিছু খুঁজে পাওয়া। এর একটা কারণ হতে পারে যে, ধরুন আমি যদি সৌদি আরবের কথা বলি, যে সৌদি আরব গ্রহণ করছে না এই যুক্তিতে যে তাদের ধারণা এই শরণার্থীদের মধ্যে হয়তো আইএস এর লোক ঢুকে যেতে পারে এবং তার নিজের সভরেন্টি, তার নিজের নিরাপত্তাকে বিঘ্ন করতে পারে। সেটা কি খুব যৌক্তিক? এটা খুব সঙ্গত কারণে এটা খুব যৌক্তিক না। মানবিকতার কারণে, মুসলিম সৌহার্দ্যতার কারণে, ভ্রাতৃত্ববোধের কারণে, আমরা সৌদি আরবকে সবাই বলি যে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধের একটা প্রতীক এবং মুসলিম বিশ্বের লিডার, কিন্তু সেই অনুযায়ী তার উচিত ছিল সিরিয়ার শরণার্থীদের পাশে গিয়ে দাঁড়ানো, মুসলমান শরণার্থীদের পাশে গিয়ে দাঁড়ানো, কিন্তু সেটা আসেনি। এবং যে যুক্তিটা কেউ কেউ দেখানোর চেষ্টা করছেন যে তারা হয়তো এটা তাদের নিরাপত্তাটাকে থ্রেটের মুখে চিন্তা করছেন, কিন্তু আমার বিবেচনায় আসলে এটা নয়। ইভেন কি কুয়েতের ক্ষেত্রেও নয়। এরা তো শুধু তাই নয়, আপনি যদি দেখেন যে এই যে তুরস্কে যে 8 লক্ষ সিরীয় জনগোষ্ঠী সেখানে আশ্রয় নিয়েছে, তাদের যে আর্থিক সংস্থানটা দরকার, সেটাও কিন্তু সৌদি আরব সেই পরিমাণে আর্থিক সহযোগিতা করছে না। সৌদি আরব এবং কুয়েত, ইভেন কি ইউনাইটেড আরব এমিরাত করছে না। আসলে কিন্তু সৌদি আরব একটা বিশাল একটা অঞ্চল, বিশাল একটা জায়গা, একটা বিশাল মানে মানে অঞ্চল নিয়ে সৌদি রাষ্ট্রের গোড়াপত্তন, রাষ্ট্রের জন্ম। এখানে কয়েক লক্ষ লোকের আশ্রয় দেওয়া সিরিয়া শরণার্থীদের, এটা খুব বড় বিষয় না, কিন্তু তারা তাদের বিবেচনায় এই বিষয়টা আসছে না। অথচ দেখেন খ্রিস্টীয় সভ্যতা যেখানে বিকশিত হয়েছে ইউরোপে, তারা কিন্তু এই মুসলমান শরণার্থীদের তারা গ্রহণ করছে। অথচ সৌদি আরবের মতো ফ্রান্স নিচ্ছে, কিন্তু ব্রিটেন নিচ্ছে, কিন্তু যারা খ্রিস্টীয় ধর্মে বিশ্বাস করে এবং তারা প্রমোট করে। কিন্তু আমাদের মুসলিম স্বাতন্ত্র্যবোধ, মুসলিম ধর্মীয় ভ্রাতৃত্ববোধ যে দেশ আমাদের লিডার, সেই দেশ গ্রহণ করছে। আমি তো আশেপাশে কোথাও এখন পর্যন্ত এই ক্রাইসিসটা শুরু হওয়ার পর থেকে একটা দিনের জন্য আমি ওআইসিতে কোনো স্টেটমেন্ট আমি দেখি নেই, এবং ওআইসি কোনো উদ্যোগ, কোনো আহ্বানও জানায় নেই মুসলিম দেশগুলোকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। ফলে একটা কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে গেছে যে এই যে আমরা যাদেরকে বড় মুসলমান রাষ্ট্র বলি, সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব এমিরাত, যাদের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী, তারা কোনো মুসলমানদের পাশে এসে দাঁড়াচ্ছে না। কুয়েতের যারা লক্ষ লক্ষ মুসলমান যারা আজকে একটা অমানবিক জীবন যাপন করছে, তাদের পাশে এসে তারা দাঁড়াচ্ছে না।
জাতিসংঘের ভূমিকাকে কিভাবে দেখছেন? না, জাতিসংঘের বিষয়টা হচ্ছে আমি যেটা খেয়াল করলাম যে জাতিসংঘ যখন এই সংকটটা তৈরি হয় তখন জাতিসংঘ এটাকে জাস্ট সিম্পল একটা স্টেটমেন্ট দিয়ে জাতিসংঘের মহাসচিব দায়িত্বটা পালন করেছে, কিন্তু করণীয় কিন্তু কোনো নির্ধারণ করেনি। অথচ আমরা দেখেছি যখন মধ্যপ্রাচ্যে যখন সংকট হয়েছিল, আপনি যখন আমি ইরাকের কথা বলতে পারি, আমি যখন লিবিয়ার কথা বলতে পারি, ইভেন কি যখন 90 সালে যখন ইরাক কুয়েত দখল করে নিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে তখন নিরাপত্তা পরিষদে একটি শান্তিরক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, বাংলাদেশ সেই শান্তিরক্ষী বাহিনীতে তারা সৈন্য পাঠিয়েছিল। কিন্তু এবার এত বড় একটা সংকটের মুখোমুখি, যেখানে সভ্যতা থ্রেটের মুখে, ইউরোপীয় সংস্কৃতির থ্রেটের মুখে, মানুষ অমানবিকভাবে রাস্তায় হেঁটে, আপনি চিন্তা করতে পারেন যে বুদাপেস্ট থেকে হেঁটে মানুষ অস্ট্রিয়া যাচ্ছে প্রায় 100 কিলোমিটার। এটা কি অকল্পনীয় যে মানুষ এত ডেসপারেট হলে তারা হেঁটে যাচ্ছে যখন তাদের জন্য সমস্ত পথ বন্ধ করে দেওয়া হলো। সেখানে কিন্তু উচিত ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনা করা। আসলে মূল বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে নিরাপত্তা পরিষদ মূলত পরিচালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে এবং সেই সাথে কিছু কিছু পশ্চিমা দেশগুলোর আকার ইঙ্গিতে এটা পরিচালিত হয়। সেখানে উন্নয়নশীল দেশের কোনো ভূমিকা নেই। ফলে তারা কখনোই অ্যাক্ট করবে না, তারা কখনোই কোনো সিদ্ধান্ত নেবে না যতদিন পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে কোনো সবুজ সংকেত দেয়। এবং আপনি আরো দেখবেন যে এত বড় সংকটের তৈরি হলো, যেখানে জার্মান বলছে আমরা 8 লক্ষ শরণার্থী নেব, ফ্রান্স বলছে আমরা 24,000 শরণার্থী নেব। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শরণার্থী সংখ্যার ব্যাপারে কোনো কথাই তারা বলছে না। এটি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। তারা এই এলাকার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। ফলে এই এলাকার মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্টের পেছনে যে তাদের যে একটা সহানুভূতি দৃষ্টি আজ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা বিষয়টা সেই দৃষ্টিকোণ থেকে তারা দেখছে না। এবং সে যেতে বলে যে ইউরোপের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে। হ্যাঁ, এটা একটা অনেকে বলার চেষ্টা করেন। আমি অনেক লেখকের লেখা ইদানিংকালে পড়ছি। এর মধ্যে দুটো ভার্সন আছে। একটা ভার্সন তারা বলার চেষ্টা করছেন যে এখানে অর্থনীতিতে কিছু কিছু চাঙ্গা ভাব আসবে, যেটা মার্কিন, আজকে আমি জার্মান চ্যান্সেলর, যেটা প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর মার্কেলের একটা স্টেটমেন্ট আমি পেয়েছি, তিনি আশা করছেন যে অর্থনীতিতে অবদান রাখবে। এর কারণটা হচ্ছে, আমি যদি আপনাকে ওই সেন্সে বলি যে জার্মানিতে এখন মানব সম্পদ তৈরি হচ্ছে না, এবং জার্মানিতে 38% মানুষ একা থাকে। ফলে সেখানে কর্মক্ষম জনগোষ্ঠী হ্রাস পাচ্ছে, এবং এখানে কর্মক্ষম লোক চালানোর জন্য, ফ্যাক্টরি চালানোর জন্য, ম্যানেজমেন্ট চালানোর জন্য তার লোক দরকার। ফলে এই লোকগুলো শর্টেজ হবে, এবং এই কারণেই আমার ধারণা হয়তো জার্মান গভর্নমেন্ট ইন্টারেস্টেড হচ্ছে যাতে করে এই কর্মক্ষম জনগোষ্ঠী তারা তৈরি করতে পারে এদেরকে দিয়ে। আপনারা শরণার্থীদের প্রতি এক ধরনের স্বাগত জানাচ্ছে। গৃহযুদ্ধ, যুদ্ধ, এই বিষয়গুলো তো না, কাজের জন্য তো শরণার্থী তৈরি হচ্ছে। আমরা দেখছি যে এই অভিবাসী বা শরণার্থীদের মধ্যে আমাদের বাংলাদেশিরাও আছেন। এইটা একটা খুব অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। অস্ট্রিয়া থেকে আমি একটা খবর পেলাম যে সেখানে অস্ট্রিয়ান গভর্নমেন্ট তারা যখন ডাবলিন নীতিমালা অনুযায়ী সবার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, সেই ফিঙ্গারপ্রিন্টে পরিচয় জানা গেছে যে 500 বাঙালি ইতিমধ্যে ঢুকেছে, এবং আরেকটা পত্রিকার নিউজে আমি পেলাম আরো প্রায় 500 বাঙালি অন ওয়ে টুয়ার্ডস জার্মানি। এখন জার্মানিতে সবার টার্গেটটাই হচ্ছে যে ওখানে ঢুকতে পারলে ওখানে কাজ, প্লাস কাজ যদি না থাকে আপনার সেখানে সোশ্যাল সিকিউরিটি আছে, অর্থাৎ সেখানে রাষ্ট্র আপনাকে বেকার ভাতা দিবে, বাসা ভাড়া দিবে, খাওয়ার খরচ দিবে, অর্থাৎ তাতে করে যে পয়সা পাওয়া যাবে তাতে বাংলাদেশি টাকায় অনেক টাকা। সুতরাং এটা একটা মানে স্বচ্ছন্দে থাকতে ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। তো ফলে এই টার্গেট করেই কিছু কিছু পাচারকারী এখন বাংলাদেশিদেরকে সেখানে পাঠাচ্ছে। ফলে এতে করে একদিকে যেমনি বাংলাদেশের এরা কিন্তু শরণার্থী না, এরা হচ্ছে আপনার ইকোনমিক মাইগ্রেন্ট। এদের টার্গেটটাই হচ্ছে যে ওখানে যে আমি চাকরি করব, যে কারণে মালয়েশিয়া যাচ্ছে, যে কারণে মালয়েশিয়া যাচ্ছে, এবং এখানে তাদের সাথে এই একটা মানব পাচারকারী চক্র জড়িত। এবং আমার কাছে একটা রিপোর্ট আছে, সেখানে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, তার স্পোক্স উইমেন মেলিসা, তিনি বলেছেন যে এখন যে বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরপরই আবার আন্দামানে জাহাজ ভিড়বে, যেখানে বাংলাদেশের মানুষজন আবার চেষ্টা করবে মালয়েশিয়া ওদিকে যাওয়ার জন্য। এটা
এটা এটা তার স্টেটমেন্ট পত্রপত্রিকায় ছাপা হয়েছে, রয়টার এটাকে রিপোর্ট করেছে। ফলে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কতটুকু কনসার্ন আমি জানি না, তবে ইউরোপে যে তারা ঢুকেছে এতে করে কিন্তু তারা আদৌ তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা মঞ্জুর হবে কিনা আমি নিশ্চিত নই। আমার ধারণা তারা পাবে না, কিন্তু এতে করে একটা ব্যাড ইমেজ কিন্তু বাংলাদেশের হবে, এটা ব্যাড ইমেজ বাংলাদেশের হবে। এরা বেসিক্যালি শরণার্থী না, এরা কোনো রাজনৈতিক কারণে এরা দেশ ত্যাগ করছেন না, এরা শুধুমাত্র অর্থনৈতিক কারণে তারা জার্মানিতে ঢুকছে, ওই স্রোতের মধ্যে ইউরোর লোভে তারা সেখানে ওই স্রোতে তারা ভিড়ছে এবং হয়তো ফাঁক ফোকর দিয়ে তারা হয়তো ঢুকেও যাবে। এবং এই যে আপনি একটা বিষয়ে স্যার যেতে চাই যে নিরাপত্তার যে একটা শঙ্কার কথা বলছি ইউরোপ, সেটা নিয়ে যদি বলেন। এটা ডেফিনেটলি এটা একটা খুবই, আমি এটা জার্মান অনেক পত্রিকাতে দি সাইট নামে একটা ভালো নিউজ পেপার আছে জার্মানিতে, সেখানে আমি একটা প্রবন্ধ বললাম, জার্মান ভাষায় প্রবন্ধ বললাম। তাতে উনি লিখেছেন যে শরণার্থীদেরকে আমরা ওয়েলকাম করি, এটা জার্মান ট্রেডিশন, আমরা শরণার্থীদেরকে আমরা বরণ করে নেই, এটা সত্য কথা। কিন্তু এখানে যে আইএস এর কোনো গুপ্তচর ঢুকছে না, এটার আমাদের নিশ্চয়তা করতে হবে। এখন এই জায়গাটাকে আমি গুরুত্ব দিচ্ছি। আপনি জানেন কিছুদিন আগে ফ্রান্সের ট্রেনে এরকম একটা ঘটনা ঘটেছিল। সুতরাং ইসলামিক স্টেটের কোন জঙ্গিরা যে এই স্রোতের মধ্যে ঢুকে যায় নাই, এটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারবো না। তারা ঢুকতে পারে, তাদের লং স্ট্র্যাটেজি থাকতে পারে, সুযোগ নিতে পারে, তারা ডেফিনেটলি এটা সুযোগ তারা নিতে পারে। তারা সুযোগ কিন্তু ওই হাঙ্গেরির জন্য নেবে না, তারা কিন্তু সার্বিয়ার জন্য নেবে না, তাদের টার্গেটটা হচ্ছে ফ্রান্স অথবা জার্মানি। ফলে জার্মানির যে নিয়ে তারা সেখানে হয়তো বড় ধরনের স্যাবোটেজ তারা করতে পারে। তবে আমি যেহেতু আমি জার্মানিতে দীর্ঘদিন ছিলাম, আমি জার্মানির সিস্টেমটা আমি জানি, তারা ওয়েল এইসব ব্যাপারে তারা ভেরি কনসার্ন, এবং তাদের যে অ্যাপারাটাস, তাদের যে টেকনোলজি ইজ ভেরি সফিস্টিকেটেড, তারা ইজিলি এটা ডিটেক্ট করতে পারবে। এখন খুব স্বাভাবিকভাবেই আপনার তাদের যে জার্মান ডাবলিন নীতিমালা অনুযায়ী 2013 সালে যে নীতিমালা করা হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী প্রতিটি শরণার্থীর এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা আসলে বের করে ফেলতে পারবে যে ক্রিমিনাল কি নন ক্রিমিনাল। সুতরাং শরণার্থীরা এখন এক ধরনের আরেকটি সংকটের দিকে পড়ছে। তবে এটা সত্য কথা যে তথাকথিত ইসলামিক স্টেটের কারণে যারা মুসলমান ধর্মাবলম্বী, যারা ইরাক এবং সিরিয়া থেকে যারা গেলেন, তারা এক ধরনের আশঙ্কার মধ্যে থাকতেই পারে। আশঙ্কা বলতে যে তারা একটা মানে বন্দী জীবনে যাচ্ছে, এক ধরনের ওয়াচের মধ্যে যাচ্ছেন, এক ধরনের নজরবন্দি। হয়তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদিদেরকে যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছিল সেভাবে হয়তো রাখা হবে না, কিন্তু এরকম কথাও উঠেছে এখন ইউরোপে, জার্মানিতে উঠেছে যে তাদেরকে নিয়ে একটা এলাকাতে তাদেরকে রাখো, ঠিক কনসেন্ট্রেশন ক্যাম্প না, বাট একটা এলাকাতে, বিশাল বিস্তীর্ণ এলাকা, সেখানে বাড়িঘর করে রোহিঙ্গারা যেভাবে সাম সর্ট অফ রোহিঙ্গাদের মতো একটা জায়গাতে তাদেরকে ক্যাম্প করে তাদের জন্য বাড়ি করে তারা দাও। এবং আপনি জানেন যে অলরেডি $600 কোটি তারা জার্মান গভর্নমেন্ট অলরেডি বরাদ্দ করেছে। ফলে এরকম একটা কর্মসূচি কিন্তু জার্মান গভর্নমেন্ট নেবে বলে আমার ধারণা। তাদের মেইন টার্গেটটা হচ্ছে আসল শরণার্থীদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া, যারা তাদের ইকোনমিতে ইকোনমির জন্য তারা কাজ করতে পারবে। আপনি বলছেন যে একটা বাছাই প্রক্রিয়া, এটা বাছাই প্রক্রিয়া, এবং এটা আমি নিঃসন্দেহে আমি এটা বলবো যে তাদের এই বাছাই প্রক্রিয়াটা তারা শুরু করবে। এবং আপাতত জার্মান, ব্রিটেন, ফ্রান্স সবার কি পলিসি এক হবে? হ্যাঁ, এটা জার্মান গভর্নমেন্ট বলছে যে আমাদের সবার উচিত, জার্মান গভর্নমেন্ট 10 পয়েন্ট একটা ফর্মুলা দিয়েছে, তারা বলছে যে আমাদের সবার উচিত একটা নীতিমালা গ্রহণ করা। এবং জার্মান বলছে যে আমি এককভাবে এত বিশাল শরণার্থী চাপ আমি নিতে পারবো না, সবাইকে ডিস্ট্রিবিউট করা। কিন্তু এক্ষেত্রে পার্থক্য আছে। আপনি দেখবেন যে ব্রিটেন কিন্তু জার্মান যত উদার, ব্রিটেন এই সেন্সে অতটা উদার নয়, রক্ষণশীল। এবং আপনার নিশ্চয়ই এটা মনে আছে যে ক্যামেরন নির্বাচন হওয়ার পর তিনি কিন্তু বলেছিলেন আমি রেফারেন্ডাম করব 2016 সালে যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না। এখন জনমত দেখা যাচ্ছে ব্রিটেনে তারা ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাচ্ছে। এবং আমি অনেক সময় বলার চেষ্টা করেছি আমার লেখনীতে যে ইউরোপিয়ান ইউনিয়নের অস্তিত্ব এখন সংকট। ইউরোপীয় কথা বলছিলাম, কিংবা রিয়েল যাই বলি না কেন, এই মুদ্রার মানে বিদেশি মুদ্রার জন্য এই যে মানুষের ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের সাগর পাড়ি দেওয়া, এটা তো বন্ধ হচ্ছে না। আমরা দেখছি যে ভূমধ্য সাগরের ঘটনা তো বাংলাদেশের আছে, আমাদের আন্দামানেও আছে। এই জায়গায় বাংলাদেশের অবস্থান আপনি কিভাবে দেখছেন? যে
এই সমস্যাটা তো চলছে প্রায় বছরখানেক হয়ে গেল। আপনি আপনি দেখবেন যখন মে মাসে যখন সেই আন্দামানে ভাসমান মানুষদের করুণ কাহিনী নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, আমরা কথা বলেছি থাইল্যান্ড মালয়েশিয়াতে, এবং তাদেরকে জিম্মি করে টাকা নেওয়া হচ্ছে, এবং তাদেরকে একটা পর্যায়ে তাদেরকে উদ্ধার করার পর আমরা তাদেরকে মিয়ানমার থেকে নিয়ে এসেছি। এই প্রক্রিয়াটা আপাতত মনে হচ্ছে যে সলভ হয়ে গেছে, কিন্তু সলভ হয়নি। এখানে যে মনিটরিংটা হওয়ার কথা ছিল বাংলাদেশের, সেই বাংলাদেশের মনিটরিংটা হচ্ছে না। যে কোনো ভাবেই হোক, আমার ধারণা যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা খুব নির্লিপ্ত, এরা খুব সিরিয়াসলি বিষয়টা কখনো নেয়নি। কারণ ইতিমধ্যে কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কোন কোন এলাকা থেকে মানুষজন এই অঞ্চলে বাড়িয়েছে, বিশেষ করে যাচ্ছে মালয়েশিয়াতে। এখন এই অঞ্চলগুলোতে কোন কোন লোকগুলো দালাল চক্র পাচার, এদের নামটামও কিন্তু চলে আসছে, কিন্তু এদের একজনও অ্যারেস্ট হয়েছে কিনা আমি কনফিউজড, এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিনা আমি কনফিউজড, হয়নি বেসিক্যালি। এবং সরকারের পক্ষ থেকে এটা খুব জোরালিভাবে বলা হয়নি যে এইভাবে মালয়েশিয়া যাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে মালয়েশিয়াতে যেভাবে অভিবাসী নরমাল সরকারি প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেখানে সরকারের পক্ষ থেকে খুব আশাবাদ ব্যক্ত করা হলেও এই প্রসেসটাও কিন্তু অত স্লো হয়ে গেছে, এবং এই প্রসেসটা কিন্তু কাজ হচ্ছে না, স্লো হয়ে গেছে, এটা কিন্তু ওপেন হচ্ছে না। ফলে এই যে মানুষের কাজ নেই, মানুষের বেকারত্ব, মানুষের কনফিউজড হয়ে যায়, মানুষ বলে যে তুমি টাকা পরে দাও, আপাতত চাও, মানুষ যাচ্ছে। সুতরাং সেই লোভটা সে টোপটা গ্রহণ করছে, সে ফাঁদে পা দিচ্ছে, ফাঁদে পা দিয়েই সে একটা বড় ধরনের বিপদে পড়ছে। এই যে কনসিকুয়েন্সটা এত খারাপ হতে পারে, সাগরে মাসের পর মাস ভাসতে হতে পারে, মালয়েশিয়া তাকে নিয়ে জিম্মি করে রাখা হতে পারে, এই বিষয়টা আমাদের সরকারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে না, এবং মিডিয়াতে বলা হলো ওই লোকগুলো কনফিউজ, তারা এটাকে গ্রহণ করছে না, তারা যাচ্ছে। এটা হলো একটা দিক। একই সাথে আপনি দেখবেন আরেকটা দিক হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে বাঙালিরা আছেন, যেমন আমাদের লিবিয়াতে একজন ইঞ্জিনিয়ারের কথা আমরা শুনেছিলাম, তার বাচ্চা, আল্লাহর অনেক মেহেরবান যে বাচ্চা সহ উনি পাড়িয়ে দিয়েছিলেন ভূমধ্য সাগরে, কিন্তু বাচ্চারা উনি বেঁচে গেছেন, তিনি মারা যান নাই নৌকাডুবিতে। তিনি কেন যাবেন? তিনি তো একটা ইঞ্জিনিয়ার, 7 বছর যাবৎ লিবিয়াতে থাকেন। বাংলাদেশে তার কি করণীয় কিছুই ছিল না? এখানে হচ্ছে একটা পশ্চিম ইউরোপের ব্যাপারে একটা ফ্যাসিনেশন আছে, মানুষের বিভ্রান্তি আছে, মোহ আছে। মানুষ মনে করে যে পশ্চিম ইউরোপে যদি আমি যেতে পারি, কোন রকমে যদি গ্রিসে পা রাখতে পারি, তাহলেই আমার নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে যাব। এবং সেঙ্গেন চুক্তি অনুযায়ী 22টা দেশ হচ্ছে সেঙ্গেন চুক্তির আওতাধীন। সে 22টা দেশ মানে 26টা দেশ, যে কোনো জায়গায় সে মুভ করতে পারে। অর্থাৎ আপনি এক জায়গায় ইউরোপের এই 26টি দেশের যে কোনো একটি দেশে যদি পা রাখতে পারেন, অন্য দেশে আপনি ঢুকে গেলেন ভিসা ছাড়াই। ফলে এদেরকে প্রলোভন দেখিয়ে এদেরকে নিয়ে যাচ্ছে মানুষজন, পাচারকারী চক্র। ওই যে মোহাম্মদ আলীর নাম বললাম, যে ইঞ্জিনিয়ার লিবিয়ার, তিনিও $500 না $600 তিনি পে করেছেন শুধু নদী ক্রস করার জন্য। ফলে মানুষ বিভ্রান্ত। দক্ষ জনশক্তি তৈরি করতে পারে, তাতে এমনিতেই ওখানে আমাদের বাজার আছে। এই কথাগুলো আমি একজন শিক্ষক হিসাবে আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি, আমার লেখা, প্রচুর লেখা আছে। আমি যখন মঞ্জুরি কমিশনে ছিলাম তখনও আমি এটা বলেছি যে আমাদের এই 37টি ইউনিভার্সিটি করেছি, এই 37টি ইউনিভার্সিটিতে আমি আমার রাজনৈতিক বিবেচনা ডিপার্টমেন্ট করেছি, আমার ইতিহাস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো ডিপার্টমেন্ট করেছি, যেগুলোর আদৌ প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। আমার দরকার হলো আইটি সেক্টরে লোক বাড়ানো, আমার দরকার হলো নার্সিং সেক্টরে লোক বাড়ানো, যেগুলোতে সরকারিভাবে আমি তাদেরকে লোক পাঠাতে পারবো। কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক, যারা ঘাটতি রয়ে গেছে প্রচুর, আমরা করতে পারছি না। আপনি ইউরোপে ঘাটতি, মানে আমরা স্থানীয়ভাবে যোগান দিতে পারছি না। আপনি আমেরিকাতে, আমি দেখেছি আমেরিকাতে এই সেক্টরে লোক আছে, টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্টের দরকার আছে, কিন্তু আমরা এটাকে তৈরি করছি না। আমাদের নার্সিং ইনস্টিটিউট গুলো সেভাবে ডেভেলপ না। আমাদের কোনো ইউনিভার্সিটিতে ডেভেলপ করা হয়েছে, যেমন বঙ্গবন্ধু মেডিকেলে নার্সিং অনুষদ করা হয়েছে, কিন্তু সেটা ফুল ফ্লেজেড না, খুব কাজ হচ্ছে না। ফলে এই জিনিসগুলো আমরা ডেভেলপ করতে পারিনি। না পারার ফলে হয় কি, আমরা কিন্তু এই জনশক্তিগুলো, কর্মক্ষেত্রে জনশক্তি তৈরি করতে পারেনি। আমাদের অনেকগুলো সেক্টর, আইটি সেক্টর, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেকশন, নার্সিং সেক্টর, এগুলোতে প্রচুর জনশক্তি আমরা তৈরি করতে পারি। আমরা ভাষা ইনস্টিটিউটটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ কোর্স, আমি একাধিকবার বলেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা যদি ভাষাভিত্তিক ইনস্টিটিউট পরিণত করতে পারতাম, ডিগ্রি নিয়ে 2 বছরে 10টা ভাষা তারা শেখাবে, তাদের কর্মক্ষেত্র তৈরি করার সম্ভাবনা আছে, ইউরোপে পর্যন্ত আছে, রাশিয়াতে আছে। কিন্তু এই জিনিসটা আমাদের যারা নীতি নির্ধারক এবং আমাদের শ্রমিকরা বা যারা অন্যান্য ভাবে যারা অভিবাসী যারা হন,
তাহলে ওখানে যে সবচেয়ে বেশি সংকটে Skill পড়ে না। তাহলে এই ভাষা জ্ঞানের অভাব। অ্যাবসলিউটলি। ইভেন কি আপনি জানেন ইউরোপের অনেক দেশে, আমি রোমানিয়ার কথা জানি, সেখানে ম্যান পাওয়ার শর্টেজ, আমি রাশিয়াতে জানি সেখানে ম্যান পাওয়ার শর্টেজ। এখানে এই ম্যান পাওয়ার গুলো আমরা রপ্তানি করতে পারি, স্কিল ম্যান পাওয়ার। কোনো কিছু জানে না সেই ম্যান পাওয়ার দিয়ে তো কাজ নাই, আমাকে স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে। তাহলে তাকে শরণার্থী হতে হবে না, তাকে শরণার্থী হতে হবে না, তাকে স্কিল করেন আপনি। বিভিন্ন ট্রেড আছে, সেই ট্রেডে তাকে ট্রেনিং দেন। মানে যদি ওইরকম পরিবেশ যেমন সিরিয়াতে যেটা হয়েছে সেটার জন্য শরণার্থী হচ্ছে, সেটা হতে পারে, সেটা হতে পারে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের তো না, সেরকম কোন পরিস্থিতি সৃষ্টি হয় না যে বাংলাদেশ থেকে মানুষ, এই যে 500 মানুষ গেল, বলেন আপনি, এদের একজনও তো রাজনৈতিক শরণার্থী না, এদের একজনও কোনো যুদ্ধ শরণার্থী না। তাহলে আপনি আবার কিছু লোক আছে অলরেডি আবার ইসের মধ্যে আছে, বুদাপেস্ট দিয়ে আবার ঢোকার চেষ্টা করছে। আসলে এরা হচ্ছে পাচার চক্রের প্রলোভনে পড়ে তারা এখানে পা বাড়িয়েছে। হয়তো $500, $2500, $3000 এইভাবে তারা পে করেছে শুধুমাত্র এদেরকে ক্রস করার জন্য। মানুষ যেভাবে হোক টাকা জোগাড় করে, মনে করে ইউরোপে পা দিতে পারলে ভালো থাকা, একটু এই জন্য তো মানুষ স্বাচ্ছন্দ্য জীবন, ভালো জীবন হচ্ছে, শরণার্থী হচ্ছে। এই পথটা সঠিক পথ না, এই পথটা সঠিক এই পথ না। বিশেষ করে আমাদের বাস্তবতা শরণার্থীর বাস্তবতা না, ডেফিনেটলি। সেটা সিরিয়ার জন্য হতে পারে, সিরিয়া ইরাকের জন্য ঠিক আছে, সেখানে যুদ্ধ পরিবেশ আছে। আমাদের দেশে তো সেটা নাই। আপনি বরং আমার যদি স্কিল ম্যান পাওয়ার আমি তৈরি করতে পারলে আমার এমনি বাজারই আছে, এমনি বাজার আছে, মানে আমার চাহিদাই আছে, আমার চাহিদা আছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।